আমি বলেছিলাম যে আমি নিউটনের গতিসূত্রটা শুরু করব। এখন নিউটনের গতিসূত্র পড়ার ক্ষেত্রে প্রথম যেটা মনে রাখতে হবে যে নিউটনের গতিসূত্র সম্পূর্ণভাবে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রয়োগ করা যায়, জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। অর্থাৎ নির্দেশতন্ত্র যদি স্থির হয় অথবা সমবেগে গতিশীল হয় তবেই সেক্ষেত্রে নিউটনের সূত্রকে প্রয়োগ করা যায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নিউটন ধরে নিয়েছিলেন, জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে কি বোঝায় আমি পড়িয়েছি যদিও, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে নিউটন ধরে নিয়েছিলেন যে পৃথিবী স্থির অবস্থায় আছে অথবা সমবেগে গতিশীল অবস্থায় আছে। আমি যদি একটা বাসকে দাঁড়িয়ে আছে ওটাকে আমি স্থির বস্তু ধরবো তখনই যখন পৃথিবীকে স্থির ধরবো। আর বাসটা যদি সমবেগে গতিশীল হয় সরল রেখা বরাবর, তাহলেও আমি সেক্ষেত্রে বাসের মধ্যে নিউটনের সূত্রকে প্রয়োগ করতে পারবো, অথবা বাসটা যদি স্থির থাকে সেখানেও পারবো। এই নির্দেশতন্ত্র হচ্ছে মানে তোমার জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এটা হচ্ছে নিউটনের সূত্র প্রযোজ্য। এখন নিউটনের সূত্রে তোমরা যে তিনটে সূত্র আছে সেই সূত্রগুলো তোমরা ক্লাস 9-এ যথারীতি পড়েছো। আমি তবুও একটুখানি বলে দিচ্ছি। প্রথম গতিসূত্রে যেটা বলেছে নিউটন যে জাড্য ধর্ম পাওয়া যায়, অর্থাৎ বস্তুর একটা ধর্ম হচ্ছে জাড্য বা জড়তা, যে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থেকে যাবে আর গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বজায় রেখে চলতে থাকবে। এই যে ধর্ম, এই ধর্মটা বজায় রাখার যে প্রবণতা বস্তুর মধ্যে রয়েছে, এই প্রবণতাটাই হচ্ছে তার জাড্য বা জড়তা ধর্ম। এই প্রবণতাকে যদি আমায় কাটাতে হয়, অতিক্রম করতে হয়, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করতে হয় বা গতিশীল বস্তুকে স্থির করতে হয়, তাহলেই আমায় বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে বলের সংজ্ঞা পাই আর পাই জাড্য ধর্ম। নেক্সট হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এই দ্বিতীয় গতিসূত্র থেকে যেটা আমরা জানতে পারি যে বল কি করে মাপা হয়। এখন বলকে মাপার জন্য আমাদের যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি যে বল সমান হচ্ছে প্রযুক্ত বল হচ্ছে বস্তুর ভর, আর বস্তুর বল প্রয়োগ করলেই বস্তুর মধ্যে ত্বরণ হবে। সেই ভর আর ত্বরণের গুণফল দিয়ে আমাদের বলটাকে মাপবো। এই গুণটা ভেক্টর গুণ নয়, এটা হচ্ছে যেহেতু ভর স্কেলার রাশি আর ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার গুণ। এইভাবে আমরা বলটা মাপবো, এটা আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে ভরটাকে আমি বলকে যদি এফ দিই তাহলে ভর হচ্ছে এম আর ত্বরণ হচ্ছে ডিভিডিটি, তোমরা জানো। তার মানে এখান থেকে লিখতে পারবো ডি ডিটি অফ এম বি। তাহলে এম ভি মানে হচ্ছে ভরবেগ। ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলে ভরবেগ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, ডিটি তলায়। তাহলে সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বল। এখন এই ভরবেগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবলমাত্র ভর নয়, কেবলমাত্র বেগ নয়, ভরবেগ বেশি হলে সে বেশি বল প্রয়োগ করতে পারবে। যেমন একটা বাস, তার ভর অত্যন্ত বেশি কিন্তু সে অল্প বেগে এসে ধাক্কা দিলেও মানুষ মারা যায়, তার কারণ তার ভরবেগটা বেশি বল প্রয়োগ করে। এখন এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারি। আর তৃতীয় গতিসূত্র থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকটি ক্রিয়া
একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া সব সময় কিন্তু দুটো ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা অনেক সময় এই বিষয়টাকে গোলমাল করে ফেলো, কারণ তোমরা অনেক সময় মনে করো ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান। শুধু সমান নয়, বিপরীত। এটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে তুমি মনে করো ফুটবলে পা দিয়ে মারলে, তোমার প্রশ্ন হচ্ছে যে ফুটবলটা এগিয়ে গেল কি করে। তুমি এর উত্তরটা দিতে গেলে তোমায় বলতে হবে যে ক্রিয়াটা কিন্তু ফুটবলের ওপর, প্রত্যেকটি ক্রিয়া, অর্থাৎ আমি ফুটবলটাকে বল প্রয়োগ করলাম, ফুটবলও কিন্তু আমাকে বল প্রয়োগ করলো। ফুটবল নিজের মধ্যে বলটা নয়, প্রতিক্রিয়া বলটা আমার ওপর হলো। অর্থাৎ ক্রিয়া যার ওপর হয় সে প্রতিক্রিয়া দেয় অন্য বস্তুকে। এইটা মনে রাখতে হবে। আমি যদি দেয়ালটাকে ঠেলি, ক্রিয়াটা দেয়ালের ওপর, প্রতিক্রিয়া কিন্তু আমার ওপর। আমি মেঝে দাঁড়িয়ে আছি, মেঝের ওপর আমি বল প্রয়োগ করছি একটা, সেটা কত? আমার ওজন। ধরো তুমি মেঝে দাঁড়িয়ে আছো, তুমি মেঝের ওপরে একটা বল প্রয়োগ করছো, সেই বলটা হচ্ছে ধরো ওজন mg, তোমার ওজন mg। মেঝে কিন্তু বস্তুটাকে একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এই যে বস্তুটা মেঝের ওপর বল প্রয়োগ করছে তার ওজনের সমান, মেঝে কিন্তু বস্তুটার উপর প্রতিক্রিয়া দিচ্ছে। আর এইটা মনে রাখতে হবে যে প্রতিক্রিয়াটা হচ্ছে মেঝে দিচ্ছি বস্তুর উপর। এইটা হচ্ছে আসল কথা, যে ক্রিয়া যার উপর, প্রতিক্রিয়া কিন্তু তার উপর নয়, প্রতিক্রিয়াটা অন্য বস্তুর উপর হয়। যদি প্রতিক্রিয়া সেই বস্তুর উপরেই হতো তাহলে কিন্তু কখনোই বস্তুকে গতিশীল করা যেত না। যদি এরকম হতো যে প্রতিক্রিয়াটা সেই বস্তুর ওপরেই হচ্ছে, তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া যদি সমান ও বিপরীত হয়, তাহলে তো বস্তুটার উপরে মোট বলের পরিমাণটা শূন্য হয়ে যাবে। তাহলে মোট বল শূন্য হলে তো বস্তুর গতি হবে না, ত্বরণ হবে না, বস্তু সেখানেই থাকবে। তাহলে বল প্রয়োগ করে আমরা তো বস্তুকে কখনোই গতিশীল করতে পারতাম না। সেই জন্যেই মনে রাখতে হবে ক্রিয়া হচ্ছে তা যার উপর, প্রতিক্রিয়াটা অন্য বস্তুর উপর, এবং ওই ক্রিয়া বলের প্রভাবেই বস্তু গতিশীল হয়। এই বলটাকে কেউ প্রশমিত করে না, প্রতিমিত করে না। এই জন্যেই এই বলটাকে বলা হয় অপ্রতিমিত বল, আনব্যালেন্সড ফোর্স। কিন্তু যদি ফুটবলটাকে আমি দু হাত দিয়ে, একটা ডান দিক দিয়ে আর একটা বাঁ দিক দিয়ে, দুটো সমান বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ফুটবলটা গতিশীল হবে না। এই ফুটবলটাকে আমি এদিক থেকে একটা বল প্রয়োগ করলাম আর এদিক থেকে একটা বল প্রয়োগ করলাম, এই দুটো বলই যদি এরকম হয়, ফুটবলের গতি হবে না। কেন না? এই দুটো বল পরস্পরকে প্রশমিত করবে, কারণ তারা সমান এবং বিপরীত। তাই ফুটবলের ওপর মোট বল শূন্য হয়ে যাবে, সেই জন্য ফুটবলের গতি হবে না। আকার আকৃতির পরিবর্তন হবে কিন্তু গতি হবে না। অর্থাৎ অপ্রতিমিত এই বলটা হচ্ছে প্রতিমিত বল। প্রতিমিত বলের প্রভাবে কখনোই গতি হয় না। কিন্তু আমি যদি পায়ে করে একটা বল মারি, তাহলে ফুটবল অবশ্যই এদিকে এগিয়ে যাবে, কারণ এই বলটাকে কেউ প্রশমিত করছে না। এই বলটাকে তখন আমরা বলবো অপ্রতিমিত বল, আনব্যালেন্সড ফোর্স। ব্যালেন্সড ফোর্স হলে কখনোই গতির সৃষ্টি হয় না। এটা হচ্ছে নিউটনের গতিসূত্রের একটা প্রাথমিক কথা। এটা নিউটনের গতিসূত্র নয়, শুধু ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা থ্রু আউট আওয়ার ক্লাসিক্যাল মেকানিক্স আমরা যা পড়ব তার প্রাথমিক কথাটা হচ্ছে এটা। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই সম্পর্কিত বহু প্রবলেমস তোমাদের আছে। তোমাদের আমি কতগুলো প্রশ্ন আজকে দিচ্ছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখে আমাকে পাঠাবে। যদি না ভালো হয় তখন আমি সেগুলোর উত্তর কি হওয়া উচিত সেটা লিখে পাঠাবো।
যেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখাও ভরই বস্তুর জাড্যের পরিমাপক। ব্যাখ্যা করো বা দেখাও, প্রমাণ করো। 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, চলন্ত বাসের মধ্যে বসে বাসটির গতির বিপরীত দিকে বল প্রয়োগ করে কি বাসকে থামানো যাবে? যুক্তি সহ উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন, আমরা উপর থেকে কিছুটা উচ্চতা থেকে, পাঁচিল থেকে মেঝের ওপর সিমেন্টের মেঝেতে পড়লে আমাদের যতটা আঘাত লাগবে, যদি বালির ওপর পড়ি একই উচ্চতা থেকে কম পরিমাণ আঘাত লাগবে কেন? প্রমাণ করো। 4 নম্বর, হাঁটু মুড়ে একই উচ্চতা থেকে লাফালে যতটা আঘাত লাগে, হাঁটু ভাঁজ না করে লাফালে বেশি আঘাত লাগে কেন? 5 নম্বর, দুটি বস্তুর ভরবেগ বিভিন্ন ভরের দুটি বস্তুর, 5 নম্বরটা বলছি আবার, বিভিন্ন ভরের দুটি বস্তুর গতি শক্তি সমান হলে কার ভরবেগ বেশি হবে? প্রমাণ করো। নেক্সট 6 নম্বর, দুটি বস্তুর বিভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি হবে? প্রমাণ করো। এই 6টা প্রশ্ন তোমরা কাল পরশুর মধ্যে আমাকে লিখে পাঠাও। নিউটনটা প্রাথমিক রিডিং দেবে, তারপরের দিন আমি যেদিন লিখে পাঠাবে তারপরের দিন আমি আবার পড়াবো।